আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন, কারণ এটা হচ্ছে পেনশন নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলা হবে। তো ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে যারা নতুন চাকরিজীবী পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশনে। অর্থাৎ বুধবার 20শে মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে যে চলতি মাসের 13ই মার্চ সরকারের জারিকৃত এসআরও নং 47 আইন 2024 এর মাধ্যমে স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত এবং সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী 1 জুলাই ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করবেন তাদেরকে সর্বজনীন পেনশনের ব্যবস্থা আইনের অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ যারা বর্তমানে 2024-এর 1 জুলাইয়ের পরে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের জন্য স্বাভাবিক গতিতে যে পেনশনের যে ধারাবাহিকতা ছিল সেটা আর থাকছে না, তাদেরকে সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। তো আরো যদি আমরা একটু পড়ি যে এছাড়াও গত 13ই মার্চ জারিকৃত এসআরও নং 48 আইন 2024 এর মাধ্যমে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের জন্য প্রযোজ্য প্রত্যয় স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তাদেরকে এখন একটা সর্বজনীন স্কিম যেগুলো আছে সেই স্কিমের মধ্যে তাদেরকে রাখা হবে প্রত্যয় স্কিমে, তাদেরটা হবে প্রত্যয় স্কিমে। এই স্কিমের আওতায় তাদেরকে পেনশনটা দেখা হবে। তো আরেকটু আমরা যদি পড়ি, প্রত্যয় স্কিম চালুর ফলে এসব প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং তাদের বিদ্যমান পেনশন আনুতোষিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে। তবে তাদের ন্যূনতম 10 বছর চাকরির অবশিষ্ট আছে তারা আগ্রহ প্রকাশ করলে প্রত্যয় স্কিমে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যয় স্কিমে অংশগ্রহণের মাধ্যমে অবসর জীবনে মাসিক পেনশন প্রাপ্য হবেন বিধায় 1 জুলাই ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদানকৃত কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা হবে। অর্থাৎ এই সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বর্তমান 2024-এর 1 জুলাইয়ের পরে যারা বা 1 জুলাইয়ের পরে যারা সরকারি চাকরি হোক, তা স্বশাসিত হোক অথবা রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা যে কোনো, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন যে স্বাভাবিকভাবে বহাল ছিল সেটা থাকছে না, তার জন্য সর্বজনীন পেনশনের ব্যবস্থা করা হয়েছে। তো আরও যদি বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই যে সর্বজনীন পেনশনটা কি। সর্বজনীন পেনশন, এটা পেনশনটা উঠে নাই। সর্বজনীন পেনশনটা হবে কি আমরা একটু দেখি যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলেছে দেশের সর্বস্তরের জনগণকে সুবিধা দিতে এই পেনশনের ব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষ করে গড় আয়ু বৃদ্ধির কারণে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, ফলে তাদের সামাজিক নিরাপত্তা দেবে সর্বজনীন পেনশন। জাতীয় পরিচয়পত্রের অনুযায়ী 18 থেকে 50 বছর বয়সী সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবেন। অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমের অংশ হতে হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক। অর্থাৎ এটা দেশের সর্বস্তরের জনগণই পারবে। তো 18 থেকে 50 বছর হতে হবে। আর যদি 50 বছর উপরেও পারবে, কিন্তু কমপক্ষে তাদেরকে 10 বছরের জন্য এই স্কিমটা জমা দিতে হবে। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু বলা আছে যে যাদের বয়স 50 পেরিয়ে গেছে তারাও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তিনি পেনশনের টাকা পাবেন টানা 10 বছর চাঁদা দিয়ে যাওয়ার পর। অর্থাৎ 10 বছর কমপক্ষে আপনাকে চাঁদাটা দিতে হবে, তাহলেই এই পেনশনের সুযোগ সুবিধাটা পাবেন। অর্থাৎ আবার একটু লেখা আছে যে স্কিম অনুযায়ী ব্যক্তির বয়স 60 বছর পূর্ণ হলেই তিনি সরকার থেকে পেনশন পেতে শুরু করবেন।
তাকে আর চাঁদা দিতে হবে না। কিন্তু কেউ যদি 55 বছরে এসে স্কিমে অংশ নেন, তাহলে তাকে 65 বছর বয়স থেকে তিনি পেনশন পেতে শুরু করবেন। অর্থাৎ ওই যেটা বললাম যে কমপক্ষে 10 বছর তাকে কি করতে দিতে হবে, স্কিম জমা দিতে হবে, তারপরে সেই পেনশন আওতাভুক্ত হবে। সরকার মোট 6টি স্কিমের কথা ঘোষণা করেছে, তবে আপাতত চালু করছে 4টি স্কিম। এগুলোর নাম দেওয়া হয়েছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। তো সরকারি চাকরিজীবী যারা, তাদের জন্য যেই স্কিমটা চালু করেছে বা 1 জুলাই থেকে যদি যারা সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের জন্য হচ্ছে পদ্ম স্কিম। তো আসুন একটু পদ্ম স্কিমে সুযোগ সুবিধাটা আমরা একটু দেখি যে পদ্ম স্কিমটা কি। পদ্ম স্কিমে অংশ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা কর্মকর্তা বা কর্মচারীগণ প্রাপ্ত মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা যা কম হয় তা কাটা হবে। অর্থাৎ আপনাদের বেতন থেকে 10% কেটে রাখা হবে। যেই যেই গ্রেডে বেতন পান না কেন তার থেকে 10% কেটে নেওয়া হবে, 10%, এবং সর্বোচ্চ 5,000 টাকা যা কম হয় তা কাটা হবে। অর্থাৎ আপনার বেতনের সর্বোচ্চই হচ্ছে তারা 5,000 টাকা কাটবে এবং তার কম হলো তারা কাটবে, এবং সমপরিমাণে অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। হ্যাঁ, এবং সমপরিমাণ অর্থ আপনাদের বেতন থেকে যে পরিমাণ অর্থ কাটা হবে সেই পরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। অর্থাৎ যে সংস্থা বা তাতে আপনারা চাকরি করেন, অর্থাৎ যে মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তরে চাকরি করেন, ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই আপনাকে আরো বাকি সমপরিমাণ অর্থ দেবে। অর্থাৎ আপনি যদি আপনার এখান থেকে যদি 2,000 টাকা কাটে, তাদের আবার ওই প্রতিষ্ঠান থেকেই 2,000 টাকা দেবে, মোট 4,000 টাকা আপনার স্কিমে জমা হবে, সেটাই এখানে বলা হয়েছে। তো সেই টাকা প্রতিষ্ঠান, আরেকটু আমরা যদি বলি, সেই টাকা প্রতিষ্ঠান বা সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষ ব্যবস্থায় পরিচালিত কর্মকর্তা ও কর্মচারী কার্পাস হিসাবে জমা হবে। এই প্রক্রিয়ায় কর্মকর্তা ও কর্মচারী পেনশনের ফান্ড গঠিত হবে। এভাবেই হচ্ছে পেনশনের ফান্ডটা গঠিত হবে। যদি আমরা একটু নিচের দিকে আসি, যে আরো যেগুলো আছে একটু নিচের দিকে, এই জায়গাটা যদি আমরা পড়ি, এই স্কিমে একজন ব্যক্তি প্রতিষ্ঠানে যোগদানের পর মাসিক 2,500 টাকা করে নিজ বেতন থেকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একই পরিমাণে টাকা 30 বছর ধরে চাঁদা দিলে তিনি অবসরে যাওয়ার পর অর্থাৎ 60 বছর বয়স থেকে মাসিক 62,330 টাকা করে পেনশন পাবেন। অর্থাৎ যদি 30 বছর আপনার চাঁদা দেওয়ার পরে কত আপনার বেতন থেকে কাটবে, 2,500 টাকা, এবং আর 2,500 টাকা দেবে কে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। দেওয়ার পরে 30 বছর দেবেন, দেওয়ার পর 60 বছর যখন পূর্ণ হবে, তখন আপনার বয়স যখন 60 বছর পূর্ণ হবে, অর্থাৎ 30 বছর স্কিম দেওয়ার পর 60 বছর যখন আপনার বয়স পূর্ণ হবে, তখন আপনাকে 62,330 টাকা করে পেনশন দেওয়া হবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর আরো যে কতগুলো প্রকল্প আছে, স্কিম আছে, সেটা হচ্ছে প্রবাস, এটার নাম হচ্ছে, তারা নাম দিয়েছে প্রবাস, প্রগতি, প্রগতি, আর একটা হচ্ছে যে সুরক্ষা, আর একটা হচ্ছে সমতা। এই চারটা দিয়েছে। এটা 4 ধরনের আর ব্যক্তিবর্গরা এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। এখন দেখি যে প্রবাস কার জন্য। এটি শুধুমাত্র বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জন্য। এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে 5,000 টাকা, 7,500 ও 10,000 টাকা। ব্যক্তি চাইলে এই চাঁদার সমপরিমাণ অর্থ দিয়ে তিনি যে দেশে আছেন সে দেশের মুদ্রাও দিতে পারেন, আবার দেশে এসে দেশীয় মুদ্রাও দিতে পারেন। এছাড়া প্রয়োজনীয় প্রবাসী স্কিম এর পরিবর্তনের সুযোগ আছে। অর্থাৎ প্রবাসী স্কিম পরিবর্তনের সুযোগ আছে। এখন দেখি যে প্রবাসে মাসিক কত হারে দিলে আপনার কত টাকা পাবেন। এখানে আছে মাসিক চাঁদার হার, চাঁদার প্রদানের মোট সময়কাল বছরে। যদি 42 বছর দেন 5,000 টাকা করে, তাহলে পেনশন পাবেন যেটা মাসিক হারে, সম্ভাব্য পেনশন মাসিক হারে তারা বলছে, যেটা 1,72,327 টাকা। আর যদি 40 বছর পেনশনটা দেন তাহলে পাবেন 1,46,001 টাকা। যদি 30 বছর দেন 62,330 টাকা। আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন যে কত টাকা করে দেওয়া যায়। তো তারপরে আসছে প্রগতি। প্রগতিটা কি দিতে পারে, এই স্কিমে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য, অর্থাৎ প্রগতিটাও সরকারি চাকরিদের কর্মচারীদের জন্য। এক্ষেত্রে 3 ভাগ চাঁদার হার
তিন ভাগে চাঁদার হার ভাগ করা হয়েছে। কেউ চাইলে মাসিক 2,000 টাকা অথবা 3,000 টাকা অথবা 5,000 টাকা করে দিয়ে এই স্কিমে অংশ নিতে পারে। অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এটা রাখছে, একটা প্রত্যয় আর একটা হচ্ছে প্রগতি। আবার প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিকও প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে মোট চাঁদার অর্ধেক কর্মচারী, বাকি অর্ধেক প্রতিষ্ঠান বহন করবে। ঠিক আছে, প্রগতিটা। তো প্রগতিতে কিভাবে আসছে দেখুন, 42 বছর দিলে পাবেন 68,931 টাকা, আর 30 বছর দিলে পাবেন 24,932 টাকা। এখানে কিন্তু 30 বছর, এগুলো কিন্তু বছর দেখাচ্ছে, হ্যাঁ, মাস না, এগুলো কিন্তু বছর। অর্থাৎ আপনি যদি 30 বছর পর্যন্ত স্কিম দিতে থাকেন প্রতি মাসে করে, তাহলে আপনি 30 বছর পর যখন রিটায়ার করবেন তখন যাইয়া আপনার কত মাসিক চাঁদা হবে? 24,932 টাকা। এটা হচ্ছে প্রগতি স্কিমে। তারপরে হচ্ছে সুরক্ষাটা চাইলে সুরক্ষা কি এই স্কিমে স্বনির্ভর ব্যক্তিদের জন্য, কেউ চাইলে চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তাদের সুরক্ষা স্কিমে অংশ নিতে পারেন। এর আওতায় পড়ে ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন। এই স্কিমে চাঁদার হার 4 রকমের। এখানে আবার চারটা ভাগে চাঁদা দেওয়া যায়। সেটা হচ্ছে মাসে 1,000, 2,000, 3,000, 5,000 টাকা করে এটা দিতে পারবেন। তো আমরা আসি যে সুরক্ষাতে আমরা কত টাকা জমা দিলে কি পাবো। সুরক্ষাতে যেহেতু আমাদের মাসিক চাঁদার হার কম, সেহেতু 42 বছর যদি চাঁদাটা দেন তাহলে মাস শেষে অর্থাৎ পেনশনে আপনারা পাবেন 34,465 টাকা, আর 30 বছর দিলে পাবেন 12,466 টাকা। আমি সবগুলো বছর পড়ছি না, তো আপনারা দেখে নেবেন যে ভিডিওটা পোস্ট করে যে কত টাকা কি কি সুবিধা। তাছাড়া হচ্ছে সমতাতে 1,000 টাকা করে জমা দেওয়া যায়। এই স্কিমে চাঁদার হার একটি 1,000 টাকা, তবে এক্ষেত্রে প্রতি মাসে ব্যক্তি দেবে 25 টাকা, আর বাকি 500 টাকা, সরি, এক্ষেত্রে প্রতি মাসে ব্যক্তি দেবে 500 টাকা আর বাকি 500 টাকা দেবে সরকার। অর্থাৎ এই যে সমতাতে এটা হচ্ছে এই স্কিমটাতে 1,000 টাকা করে শুধুমাত্র একটাই টাকার পরিমাণ স্কিপ দেওয়া যায়, তবে এর মধ্যে 500 টাকা দেবে সরকার আর 500 টাকা দেবেন আপনি। তবে মূলত দরিদ্র সীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম। এক্ষেত্রে দরিদ্র সীমা নির্ধারণ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরো নির্ধারণ যদি করে যে আপনি দরিদ্র সীমার নিচে বসবাস করছেন, তখনই শুধুমাত্র এই সমতাটা কি করতে পারবেন, আপনি চালু করতে পারেন। তো চলুন জেনে নিই যে সর্বজনীন পেনশনে আমাদের কি কি সুবিধা থাকছে। তো এই পেনশনে যেসব সুবিধা থাকছে সেটা হচ্ছে এই প্রসঙ্গে মিস্টার মোস্তফা বিবিসিকে বলেন যে এটা নিয়ে সংখ্যা থাকার কোনো কারণ নেই, কারণ সরকার নিজেই এটার গ্যারান্টি দিচ্ছি। আর আমরা যে ইউনিক নম্বর দেব প্রত্যেক পেনশনারকেই, তারা কিন্তু ওই নাম্বার দিয়ে সবসময় চেক করতে পারবেন তার অ্যাকাউন্টে কত টাকা আছে। অর্থাৎ আপনি যে সর্বজনীন পেনশন স্কিম যদি খোলেন তখন তা আপনাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হবে, আর এই ইউনিক নাম্বার দিয়ে আপনি সহজেই দেখতে পারবেন যে আপনার যে কোনো সময় আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। তারপর বলা হয়েছে যে পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন। তবে কেউ যদি 75 বছর বয়স পূর্ণ হবার আগেই মারা যান তাহলে তার নমিনি পেনশনের বয়স 75 হওয়ার পর্যন্ত এই সুবিধা পাবেন। আর যদি পেনশনাররা 10 বছর চাঁদা দেবার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে। কারো যদি পেনশনের জমাকৃত অর্থ কোনো এক পর্যায়ে উত্তোলন করার দরকার হয় তাহলে সেই সুযোগও থাকছে। তার মোট জমার উপরে সর্বোচ্চ 50% অর্থ তিনি তার আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি পেনশন যে স্কিম নেওয়ার সময় যদি আপনি মনে করেন যে পরবর্তীতে মনে করলেন যে আপনি আর চালাতে পারছেন না, তাহলেও কিন্তু আপনি আপনার অর্থটা তুলতে পারবেন। তো কিভাবে পারবেন? আপনি আবেদন করবেন, আবেদন করার পরে এই অর্থের উপর মানে এই স্কিমের উপর আপনি ঋণ নিতে পারবেন, তাও 50%। তো এ বিষয়ে যদি আরো আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তাহলে একটু নেটে চলে যাবেন। নেটে গিয়ে যদি দেখেন সরকারি চাকরিজীবীদের পেনশন নিয়ে, দেখুন এখানে কিন্তু প্রথম আলো অনেক বিস্তারিতভাবে বলছে। প্রথম আলো বলছে, তারপর যদি আমি আবার দেখি যে এই যে আরটিভি বলছে, বিডি নিউজ, এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি যদি দেখাচ্ছি যে
প্রথম আলো কি বলছে যে নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশনে। এই ব্যাপারে আপনি এখান থেকে নিতে পারেন। আসলে আমার তথ্যগুলো কিন্তু এখান থেকেই নেওয়া, এখানে দেখতে পারেন। অথবা আরটিভির যে এখানে আছে এটাও বলছে যে সরকারি চাকরিজীবীর জন্য সর্বজনীন পেনশন বাধ্যতামূলক হচ্ছে, অর্থাৎ গতানুগতিতে যে পেনশনটা আপনারা সেটা আর পাচ্ছেন না। এটা কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণটা পড়ে নিতে পারেন। তারপর বলা হয়েছে যে বিডি নিউজে একই কথা বলা হয়েছে যে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে যেভাবে যুক্ত হবেন সরকারি চাকরিজীবীরা, অর্থাৎ এই প্রত্যয় স্কিমটাই কিন্তু সরকারি চাকরিজীবীর জন্য। তবে কোন ধরনের কাদের জন্য? যারা 1 জুলাই 2024-এ নিয়োগ পাবেন, অর্থাৎ 1 জুলাই থেকে তার পরবর্তী সময় যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের জন্যই কিন্তু এই সর্বজনীন পেনশনটা। কিন্তু যারা বর্তমানে আছেন, অর্থাৎ 1 জুলাইয়ের আগে 1 জুলাইয়ের আগে এই পর্যন্ত আছেন, তাদের কিন্তু এই স্কিমের সর্বজনীন পেনশন আওতায় যেতে হবে না। তাদেরকে যে বর্তমান যে পেনশন ব্যবস্থা সেটাই বহাল থাকবে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। তো এই বিষয়ে যদি আরো অনেক কিছু জানতে চান, এই ধরনের বিষয় সরকারি চাকরিজীবীর বা বিভিন্ন চাকরির যেই প্রশ্নপত্র সলিউশন এই সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।